হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের ভিডিও লাস্টে আমরা দেখেছিলাম যেখানে ইয়ান অনেক বেশি কাপড়ে দৌড়ে তার রুমে আসে, বাট এখানে দৃশ্য দেখে সে হতভম্ব হয়ে রয়ে যায়। আর যখন লিদং তার দিকে দেখে সে তার চোখে চোখ পড়ে যায়। আর লিদং ভাবে আমার কেন এমনটা মনে হলো যে সে যেন দেখতে পাচ্ছে। অ্যান্ড লিনসিয়াও ফরেন তার চোখ সরিয়ে নেয় অ্যান্ড অন্ধ হওয়ার অ্যাক্টিং করে যে হানি তুমি কোথায়, প্লিজ আমাকে আওয়াজ দাও, আমি ড্যাডকে নিয়ে খুব খারাপ একটা স্বপ্ন দেখেছি। যখন কি লিদং ভাবছিল সে কি এক্ষুনি আমার চোখের দিকে দেখছিল, অ্যান্ড সে তার কাছে গিয়ে তাকে চুপ করায় আর বলে ওটা স্বপ্ন ছিল, তাই চিন্তা করার কিছুই নেই। আজই আমি ওনাকে দেখে এসেছি, উনি একদমই ঠিক আছে। বাট লিনসিয়াও বলে না, আমি স্বপ্নে দেখেছি, আমার কেন এমনটা মনে হচ্ছে যে ড্যাডের কিছু একটা হয়েছে। লিদং তার ফেস তুলে তার চোখের দিকে দেখছিল, আর লিনসিয়াও ভাবে তার সন্দেহ হয়ে যায়নি তো যে আমি দেখতে পাচ্ছি, তাই সে বাহানা লাগায় তোমার কাছ থেকে ফিমেল পারফিউমের গন্ধ কেন পাচ্ছি, এখানে কেউ আছে বুঝি। অ্যান্ড ইউফাই তাড়াতাড়ি করে সেখান থেকে বেরিয়ে যায়। যখন কি লিদং মিথ্যে বলে অ্যাকচুয়ালি আমি এলিগেটরে যখন আসছিলাম এক মেয়ে খুব স্ট্রং পারফিউম লাগিয়েছিল, তার জন্যই হয়তো তুমি স্মেল পাচ্ছ। যা শুনে লিনসিয়াও স্মাইল করে, আর তাকে দেখে সে ভাবে সে এখনো স্মাইল করছে, তার মানে তার চোখের জ্যোতি এখনো ফিরে আসেনি। যখন কি লিনসিয়াও ভাবছিল ইউ বাস্টার্ড, দুর্বলতার ফায়দা নিয়ে তুমি আমার পিছনে আমাকে ধোকা দিচ্ছ, আমি তোমার টুকরো টুকরো করে দেবো। আর ইউকাই যে যাচ্ছিল তখনই সে লিদং এর মমকে দেখে জোরে চেঁচিয়ে ওঠে। লিনসিয়াও বলে এখানে কেউ আছে বুঝি। ইউকাই বলে ইয়েস ম্যাম, আমি ম্যানেজার ইউকাই, অ্যাকচুয়ালি কিছু ডকুমেন্টসের ব্যাপারে কথা বলা ছিল স্যারের সাথে, তাই এসেছিলাম। মম লিদংকে বলে বেসমেন্টে একটি কুকুর মরে পড়ে আছে, তাই এসো তা বের করতে আমায় হেল্প করো। লিনসিয়া বলে যাও গিয়ে মমের হেল্প করো, তিনি তা একা করতে পারবেন না। অ্যাকচুয়ালি সে লিদংকে পাঠাতে চাইছিল যাতে সে গিয়ে পুলিশকে কল করতে পারে, বাট লিদং ইউকাইকে বলে গিয়ে মমের হেল্প করো, বাট সে বলে আমি কুকুরে ভয় পাই, তাই এটা আমি করতে পারবো না। তার মম বলে মৃত কুকুর, তাই চলো, ভয় পাওয়ার কিচ্ছু নেই, তাই চলো আমার সাথে। ইউকাইকেও না চাইতে তার সাথে যেতে হয়। আর তাদের চলে যাওয়ার পর লিদং লিনসিয়াওকে বলে তুমি থাকো, আমি কিছুক্ষণের মধ্যেই মামার হেল্প করে ফিরে আসবো। আর তার চলে যাওয়ার সাথে সাথে লিনসিয়াও তাড়াতাড়ি করে পুলিশকে কল করার জন্য নিজের রুমে দেখে যাচ্ছিল, বাট তখনই পেছন থেকে লিদং তাকে আওয়াজ দেয়, যা শুনে লিনসিয়াও ভয় পেয়ে যায়। বলে কি হলো হানি, সে বলে আমার সাথে চলো। লিনসিয়াও তাকে বেশি কোশ্চেন করতে পারতো না, নয়তো লিদং তার উপর সন্দেহ করে ফেলতো, তাই তাকে বাধ্য হয়ে তার সাথে যেতে হয়। আর এদিকে যখন লিদং ইউকাইকে বেসমেন্টে নিয়ে আসে, সেখানে গন্ধে তার ভমিটিং আসছিল, অ্যান্ড সে বলে আন্টি এটা আমি করতে পারবো না। লিদং এর মম বলে তুমিও আমাদের এই কাজের সাথে যুক্ত, তাই এখন নাটক না করে এসো আমার হেল্প করবে। আর আমরা দেখি লিদং লিনসিয়াওকে বেসমেন্টে নিয়ে এসেছিল। কিছুটা নিচে আসার পর সে বলে এখানে কিসের এত বাজে স্মেল আসছে, আমার ভমিটিং আসছে। তাকে লিদং দেখেই যাচ্ছিল, অ্যান্ড বলে তাহলে তুমি এখানেই দাঁড়াও, আমি মমের হেল্প করে আসছি। এতক্ষণে তার মম একটি শপার নিয়ে বাইরে আসে, অ্যান্ড বলে লিনসিয়া তোমার কি হয়েছে, তোমাকে অনেক বেশি নার্ভাস দেখাচ্ছে, তোমার শরীর তো ঠিক আছে না। লিনসিয়াও বলে হ্যাঁ একদমই, এখানে কিছু স্মেল আসছে, সেটার জন্য একটু শরীরটা অসুস্থ লাগছে। এরপর মম লিদংকে ভেতরে পাঠায় অন্য একটি শপার আনতে, যখন কি সেই শপারটি নিজেই তুলে বাইরে নিয়ে যাচ্ছিল। আর তাদেরকে তার ড্যাডের বডি এভাবে নিয়ে যেতে দেখে লিনসিয়াও ভাবছিল ড্যাড আমাকে মাফ করে দেবেন, তারা আপনাকে এত যন্ত্রণা দিয়ে মেরেছে, বাট আমি কিচ্ছু করতে পারলাম না, বাট আপনি চিন্তা করবেন না, আমি এটার বদলা অবশ্যই নেব। এখানে লিদং তার সামনে নাটক করে ইউকাইকে বলছিল তুমি আমার মমে হেল্প করলে তার জন্য থ্যাঙ্কস। আর তারপর সে নিজেও ওই দুটি ব্যাগ বাইরে নিয়ে যাচ্ছিল, তার আগে সে লিনসিয়াওকে এসে বলে হানি আমি কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবো, তুমি এ সাইড ও সাইড ঘোরাঘুরি করো না, নয়তো তোমার কোথাও আঘাত লেগে যেতে পারে। আর তার চলে যাওয়ার পর সে তাড়াতাড়ি করে সেখান থেকে দৌড়ে নিজের রুমে যেতে চাইছিল, অ্যান্ড লিদং এর পড়ানো বেল্টটিও সে খুলে দেয়। আর আমরা দেখি রুমে এসে লিনাকে কল করে বলছিল লিনা আমার শাশুড়িমা অনেকদিন ধরেই আমার বাসাতে এসেছে, বাট আমার খারাপ লাগে আমি এখনো ওনাকে কোনো গিফট দিইনি, তাই কাল তুমি তার জন্য ভালো কিছু গিফট নিয়ে আসবে। আর আমরা জানতে পারি সে এমনটা বলছিল কারণ লিদং সেখানে চলে এসেছিল, তাই সে ইউটার নিয়ে নিয়েছিল। বাট লিদং এখনো তাকে সন্দেহ নজরেই দেখে যাচ্ছিল, ইভেন তো সে তার মোবাইলও নিয়ে নেয় ছিল, অ্যান্ড এখানে এসে যেতে যেতে ইচ্ছে করেই পড়ে যায় যাতে তার উপর লিদং এর সন্দেহ না হয়। লিদং তাকে দেখেই যাচ্ছিল, অ্যান্ড তার কাছে এসে বলে হানি, সে ভয় পাওয়ার অ্যাক্টিং করার বলে তুমি এখানে কখন এলে। সে বলেই দেয় যে অনেকক্ষণ, অ্যান্ড তার কাছ থেকে এসে বেল বের করে বলে তুমি কিছু হারিয়ে দিয়েছিলে। আর যার আওয়াজ শুনে লিনসিয়া বলে তাই আমি এটার আওয়াজ শুনতে পাচ্ছিলাম না এতক্ষণ ধরে, মনে হয় আমি সিঁড়ি থেকে যখন ওপরে আসছিলাম তখন এটা পড়ে গেছে। সে বলে ডোন্ট বাড়ি, আমি এবারে এমন ভাবে বাঁধবো যে কখনোই আর এটা খুলবে না। নেক্সট সিনে লিদং তার পায়ে মলম লাগাচ্ছিল, অ্যান্ড তাকে বলছিল তোমাকে আমি কতবার করে বলি যে তুমি এ সাইড ও সাইড ঘোরাঘুরি করো না, বাট দেখো এখন লেগে গেল তো। যখন কি লিনসিয়াও মনে মনে এটাই ভাবছিল যদি আমি দেখতে না পেতাম তাহলে তো
আমি কখনো জানতেই পারতাম না যে তুমি কত বড় জানোয়ার। লিদং বলে, জানো কাল যখন আমি ড্যাডের সাথে দেখা করি তখন তিনি বলেছিলেন যে তোমার ভালো করে খেয়াল রাখতে, কারণ ওনার বয়স হচ্ছে তাই উনি তোমাকে প্রোটেক্ট করতে পারবে না। সে বলে, হ্যাঁ এটা তো ঠিক যে ড্যাডের বয়স হয়ে যাচ্ছে, তুমি কি ভয় পাচ্ছ যে এরপর কোম্পানির সমস্ত দায়িত্ব তোমার উপর আসতে চলেছে? সে বলে, হ্যাঁ ভয় তো করছে, বাট আমি ড্যাডকে সবসময় বলতাম যে আমি তোমাকে কত বেশি ভালোবাসি, আমি কত বেশি লয়াল, বাট ড্যাড কখনোই আমার কথা বিশ্বাস করেনি। যখন লিন্ডসেও ভাবছিল সে আমার ফোন এখনো পকেটে রেখেছে, তার মানে তার এখনো আমার উপরে সন্দেহ হচ্ছে, তাই সে বলে আমি তোমাকে কোম্পানির সিইও তো বানাতে চাই, বাট এটার জন্য বাকি ইনভেস্টররা হয়তো মানা করতে পারে, তাই আমার নামে যা শেয়ার আছে আমি তো তোমার নামে করে দিতে চাই, আর যা আমি নেক্সট মিটিংয়ে অ্যানাউন্স করবো। যা শুনে লিদং ভাবে সে সমস্ত শেয়ার আমার নামে করতে চাইছে, বাট তার মানে সে এখনো কিছুই দেখতে পায় না, বাট তাও আমি তো সমস্ত শেয়ার আগেই নিজের নামে করে নিয়েছি। অ্যান্ড তাকে বলে, হানি এসবের কি দরকার? লিন্ডসেও বলে, দরকার আছে, আর এমনিতেও যা আমার তা তো তোমারই, আর তুমি আমাকে ধোকা দেবে। অন্যদিকে ইউকাই এখান থেকে তাড়াতাড়ি করে পালাতে যাচ্ছিল, তখনই তার সামনে ফ্র্যাঙ্ক চলে আসেন। বলে, বেবি এত কিসের তাড়া, এখনো তো বডির টুকরোগুলো এখনো ঠিক জায়গায় পৌঁছানো হয়নি। সে বলে, আমি জাস্ট বাড়ি যাচ্ছিলাম নিজের ড্রেস চেঞ্জ করতে, কারণ আমার ড্রেসে ব্লাডের দাগ লেগে আছে। ফ্র্যাঙ্ক বলে, এত তাড়া কিসের, এখনো তো অনেক দাগ লাগার বাকি আছে। অ্যান্ড তার সাথে রোমান্টিক হওয়ার চেষ্টা করছিল। সে বলে, ওকে বাদ দাও তাহলে, আমি পরে নিজের ড্রেস চেঞ্জ করে নেবো। অ্যান্ড ভেতরে চলে যায়। যখন কি ফ্যাং ভাবছিল আর কতদিন পালাবে আমার থেকে, কোনো না কোনো দিন আমার হাতে তো তোমাকে ধরে দিতেই হবে। যখন কি ইউকাই লিদং এর রুমে এসে তাকে ইশারা দিয়ে বলে, আমি চেঞ্জ করতে যাচ্ছি। অ্যান্ড লিদংও লিনসিয়ার কাছে বাহানা দিয়ে তার পেছনে চলে গিয়েছিল। আর লিনসিয়াও ভাবছিল তোমাকে মানুষ বলা যায় না, তুমি এক জানোয়ার, যেভাবে তুমি আমার ড্যাডকে মেরেছো। অ্যান্ড অন্যদিকে লিদং যে ভিতরে গিয়ে ইউকাইকে জিজ্ঞাসা করছিল তুমি আমাকে এক্সপোজ করবে না তো? সে বলে, আমি এমনটা কেন করতে যাবো, আর এমনিতেও এটাতে আমরা সকলেই মিলে আছি, আর আমি শুধুমাত্র তোমারই তো। এটা বলার সাথে সাথে তারা রোমান্স করা শুরু করে দেয়। অন্যদিকে লিনসিয়াও যে ভাবছিল আমি এখান থেকে পালাতে চাই, বাট এখান থেকে বেরোনো এতটাও সহজ হবে না, এই মুহূর্তে শুধুমাত্র লিনাই আমার হেল্প করতে পারে। নেক্সট সিনে আমরা ইন্সপেক্টর জুকে দেখি যে লিদং অ্যান্ড ওয়েইচের ব্যাপারে সমস্ত কিছু ইনভেস্টিগেশন করে নিয়েছিল। আর সে ইন্সপেক্টর লিওকে বলছিল আজ থেকে কিছু বছর আগে বেইচা একটি নাইট ক্লাবে ডিজে ছিল, অ্যান্ড ওই ক্লাবেরই গার্ড ছিল লিদং। সে তার পেছনে পড়ে গিয়েছিল যে আমি তোমাকে ভালোবাসি, বাট বেইচা তাকে পাত্তা দেয় না, অ্যান্ড তাকে এত জ্বালাইছে তার জন্য বাধ্য হয়ে ওই জায়গাটি তাকে ছাড়তে হয়। আর তারপর বেইচার চ্যাংনোর সাথে দেখা হয়, অ্যান্ড তার সাথে রিলেশন শুরু হয়, আর তারপর তাদের বিয়ে। ইন্সপেক্টর লিও বলে, সেই জন্যই আমি ভাবি তাকে এত আমার চেনা চেনা কেন লাগছে। একবার নাইট ক্লাবে স্ক্যান্ডেল হয়েছিল যাতে লিদংও যুক্ত ছিল। আমি বলেছিলাম না এই কেসটি এতটাও সহজ নয় যতটা এটা দেখাচ্ছে, আর আমার মনে হয় বেইচার এভাবে পাহাড় থেকে নিচে পড়ার পেছনে লিদংয়ের হাত আছে। ইন্সপেক্টর জু বলে, স্যার আমি আপনার কথা বুঝতে পারছি, বাট এখন তো কেস সলভ হয়ে গিয়েছে, তাই এসবের মানে কি? ইন্সপেক্টর লিও বলে, আমি তোমার সামনে যদি কাউকে বসিয়ে দিই অ্যান্ড তার ফেসে যদি পুরো ব্যান্ডেজ লাগানো থাকে, তাহলে তুমি কি করে বুঝবে যে ওই পার্সন যার কাছে তুমি স্টেটমেন্ট নিতে গিয়েছো? যা শুনে সে ভাবে, হ্যাঁ স্যার এটা তো আমি একদমই ভাবিনি। সে বলে, বোকা কোথাকার, তাহলে তুমি কি করে শিওর হতে পারো ওটা বেঁচেই ছিল? নেক্সট সিন আমাদেরকে ভিলার দেখানো হয় যেখানে লিদং লিনসিয়াওকে ডাইনিং টেবিলে নিয়ে আসে অ্যান্ড বলে, আজ মম নিজের হাতে তোমার জন্য খাবার বানিয়েছে, তাই এটা নাও খাও। আর লিনসিয়াও সেটা খেতে চাইছিল না, কারণ তার মনে হচ্ছিল এই খাবারে কিছু মেশানো আছে, তাই সে ইচ্ছে করে নিজের হাত পুড়িয়ে নেয়। অ্যান্ড লিদং বলে, চলো আমি তোমাকে নিজের হাতে খাইয়ে দিচ্ছি। অ্যান্ড লিনসিয়াও নানান রকম বাহানা লাগাচ্ছিল সেটা না খাওয়ার জন্য, আর বলে, হাজবেন্ড মনে হয় আমার হাত পুড়ে গিয়েছে তাই এত বেশি জ্বালা করছে। যখন কি লিদং এর মম বলে, আমি এত ভালোবেসে তোমার জন্য খাবার বানালাম, বাট তুমি তো এটা খেতেই চাইছো না, তাই শেষমেশ লিনসিয়াওকে সেটা খেতেই হয়। অ্যান্ড তারপর সে দৌড়ে যায় ওয়াশরুমে, আর সেখানে ওয়ার্মিং করে খাবারটি বের করতে চাইছিল, আর যার আওয়াজ বাইরে দাঁড়িয়ে থাকা লিদংও শুনে নেয়, আর তার সন্দেহ হয়। অ্যান্ড ভিলার বাইরে আমরা লিনসিয়াওকে দেখি যে চলে এসেছিল, আর লিদং তাকে আওয়াজ দিয়ে বলে, তোমার ফ্রেন্ড লিন্না এসেছে। সে বলে, হ্যাঁ আমি এক্ষুনি আসছি। আর সে ভাবে এখন শুধুমাত্র লিন্নাই আমাকে বাঁচাতে পারে। পুলিশকে কল করে, অ্যান্ড আমরা দেখি লিনা তার শাশুড়িমার জন্য গিফট নিয়ে এসেছিল, আর তার শাশুড়িমা ওই গিফটগুলো খুশি হয়ে দেখছিল। অ্যান্ড লিনাকে জিজ্ঞাসা করে এগুলোর প্রাইস কত? লিনা বলে 150। যা শুনে মমের রাগ হয়েছে অ্যান্ড বলে, তোমাদের কি আমাকে এতই গরিব মনে হয় যে এত চিপ কোয়ালিটির জিনিস আমি পরবো? লিনা তাকে বিল দেখিয়ে বলে 150,000-এর। লিদং এর মম ইউটা নিয়ে নেয় অ্যান্ড বলে, আমি জানতাম আমার বৌমা আমাকে অনেক বেশি ভালোবাসে, আর সত্যি এগুলো অনেক বেশি সুন্দর, আমার অনেক বেশি ভালো লেগেছে। আর তাকে এভাবে গিরগিটির মতো রং বদলাতে দেখে লিনা ভাবে, আমি তার ব্যবহারই বুঝে গিয়েছিলাম যে সে কত বেশি লোভী আর চালাক। জানি না লিনসিয়া এত বকা কি করে হয়ে গেল যে এমন এক লোভী মহিলার ছেলেকে শেষমেশ বিয়ে করলো। তখনই সিঁড়ি থেকে লিদং লিনসিয়াকে নিয়ে আসে, আর এখানে লিনসিয়া লিনা চোখের দিকে দেখছিল, যা দেখে লিনা বলে, লিনসিয়া তুমি দেখতে পাচ্ছ? আর যা শুনে লিনসিয়া ঘাবড়ে যায়, ভাবে ও গড আমি ধরা না পড়ে যাই। সে আবারও নাটক করা শুরু করে দেয়,
সত্যি যদি আমি আগের মতো দেখতে পেতাম কতই না ভালো হতো। বাট এটা কেউই বুঝবে না যখন চোখের সামনে সর্বক্ষণ অন্ধকার ছাড়া কিছুই দেখা যায় না, যখন কি আমি জানি আশেপাশে আমার সকলেই আছে। লিদং তাকে সোফাতে এনে বসিয়ে দেয় আর লিনা তাকে সরি বলে। সে বলে কোনো ব্যাপার নয়, আমি বুঝতে পারছি, এটাতে তোমার কোনো দোষ নেই। আমি তোমাকে মামের জন্য কিছু জুয়েলারি আনতে বলেছিলাম, তাকে তুমি এনেছো? লিনা বলে হ্যাঁ, এখন তোমার শাশুড়ি মার সামনে সেগুলি পড়ে আছে। লিনসিয়াও বলে মম আপনার এগুলো পছন্দ হয়েছে? মম বলে এমনিতেই তো আমার এত এক্সপেন্সিভ জিনিস ভালো লাগে না, বাট তুমি এত ভালোবেসে দিয়েছো তাই আমি নিয়ে নিচ্ছি। বাট এটা তো শুধু তার মুখের কথা ছিল, কারণ যেভাবে এসে ওই গিফটগুলি নিয়ে যাচ্ছিল তা দেখে বোঝাই যাচ্ছিল যে তার এই জিনিসগুলো কত বেশি ভালো লেগেছে। ওয়েল, লিনসিয়াও ভাবছিল এই রাক্ষসটাকে আমি এখান থেকে কি করে পাঠাবো যাতে লিনাকে আমি আমার হেল্প করতে বলতে পারি। আর লিনা বলে কয়েকদিন আগে আমি তোমার ড্যাডির সাথে দেখা করতে গিয়েছিলাম, আর নাই উনি বাসায় ছিলেন, আর নাই ওনার সেক্রেটারি কল রিসিভ করছিলেন। ওনার কি কিছু হয়েছে? আর যা শুনে লিনসিয়াও ভাবছিল আমি তোমাকে কি করে বলবো যে ওনার সাথে কি হয়েছে। ওয়েল, সে তার কথা ঘুরিয়ে বলে ওনার কিছুই হয়নি, কারণ কালই আমার হাজবেন্ড ওনার সাথে দেখা করতে গিয়েছিলেন, উনি একদমই ঠিক আছেন। যা শুনে লিনা রেগে যায় অ্যান্ড বলে সারাক্ষণ আমার হাজবেন্ড কি জাদু করেছে সে তোমার উপরে? মিস্টার লিদং, তুমি আমার বেস্টির উপর কি জাদু করেছো যে সে শুধুমাত্র তোমাকে ছাড়া আর কিছুই দেখতে পায় না? লিদং লিনসিয়ার কাছে এসে তার হাত ধরে বলে আমি তো শুধুমাত্র তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি, আর সত্যিকারের ভালোবাসার এতটা এফেক্ট তো যে কারোর উপর হয়েই যায়। বাই দ্য ওয়ে, আমি কাল ড্যাডির সাথে দেখা করতে গিয়েছিলাম। আজকাল উনি একটু বেশি বিজি থাকেন, তাই ওনাকে অ্যাপ্রোচ করা এতটাও সহজ নয়, তাই তিনি তোমার সাথেও দেখা করতে পারেনি। লিনা বলে আমি শুনেছিলাম ওনার শরীর নাকি অসুস্থ। লিনসিয়াও তাকে কথার মাঝেই আটকে দেয় আর বলে তুমি এবার চুপি করে যাও, অ্যান্ড হাজব্যান্ড তুমি তার জন্য কফি বানিয়ে নিয়ে এসো, কারণ অনেকক্ষণই হয়ে গেল আমরা তাকে কিছু নেওয়ার জন্য বলিনি। তাই লিদংও কফি বানাতে চলে যাচ্ছিল, বাট তখনই সে আবারও ঘুরে তাকায় অ্যান্ড বলে লিনা তুমি আমার সাথে চলো, আমি তোমাকে লিনসিয়ার একটা সিগারেট বলবো। আর যা শুনে লিনাও তার পিছনে যাচ্ছিল, বাট লিনসিয়াও লিনার হাত ধরে বলে হাজবেন্ড লিনা আমার বাসায় অনেকদিন পরে এসেছে, তাই আমি তার সাথে কিছু কথা বলতে চাই। লিনা বলে তুমি চিন্তা করো না, আমি তোমার সাথে এসে কথা বলবো, আপাতত আমি তোমার ব্যাপারে সিগারেটটা জানতে চাই যা আমি জানি না, আর তোমার সাথে আমি এসে কথা বলবো। অ্যান্ড সে লিনসিয়ার হাত ছাড়িয়ে লিদং এর পেছনে চলে যায়, যখন কি লিনসিয়াও ভাবছিল আমার ব্যাপারে এমন কি সিক্রেট আছে যা লিদং তাকে বলবে, বাট আমার মনে পড়ছে না। নেক্সট সিনে লিনা তাকে জিজ্ঞাসা করছিল বলো এবার কি সিক্রেট বলবে। লিদং বলে মর্নিং মিটিংয়ে লিনসিয়াও তার সমস্ত শেয়ার আমার নামে করবে। যা শুনে লিনা অবাক হয়ে যায়, বলে সে কি পাগল হয়ে গিয়েছে? সে কি করে সমস্ত শেয়ার তোমার নামে ট্রান্সফার করতে পারে? যদি আঙ্কেল লিন এই ব্যাপারে জানতে পারে তাহলে অনেক বেশি রাগ করবেন। লিনসিয়াও এই কথাটা কেন বুঝছে না যে এই সমস্ত পরিশ্রমের ফল আঙ্কেল লিনার, তাই সে তোমাকে এভাবে কি করে দিতে পারে? তার কথা বাদ দাও, সে তো এমনিতেই ভালোবাসাতে অন্ধ হয়ে গিয়েছে, তুমিও কি তার অর্ডারই ফলো করবে ভেবেছো? লিদং বলে না, সেই জন্যই তো আমি তোমাকে হেল্প করতে বলছি, কারণ সে আমার কথা তো শুনবে না, তাই আমি চাই তুমি তাকে মানা করে দাও। লিনা বলে সত্যি করে বলো তো সমস্ত শেয়ার তোমার নামে হয়ে যাবে তা শুনে তুমি একটু হ্যাপি হওনি? এত পারফেক্ট তো কেউ হতেই পারে না। লিদং বলে আমি পারফেক্ট কিনা সে ব্যাপারে আমি বলছি না, আর শেয়ার যার কাছেই থাকুক না কেন তাতে কিছু যায় আসে না, আমি তো তাকে শুধুমাত্র ভালোবাসি, তাই না? লিনা বলে হ্যাঁ তুমি এটা একদম ঠিকই বলছো, শেয়ার তার কাছেই থাকা উচিত যে এটার যোগ্য, আর এটাও তো হতে পারে শেয়ার পাওয়ার পর তুমি তাকে ছেড়ে দেবে, তাহলে তো তার কাছে আর কিছুই থাকবে না। ডোন্ট ওয়ারি, আমি তাকে এই কথাটি ভালো করে বুঝিয়ে যাবো যে সে এমন বোকার মতো কাজ যেন না করে। লিদং বলে আমি জানতাম সব থেকে বেশি কেয়ার তুমি করো তাকে নিয়ে, তাই আমি তোমাকে এটা বললাম। অ্যান্ড সে আমার নামে সমস্ত শেয়ার এই জন্য করতে চায় যাতে কোম্পানির সিইও বানাতে আমাকে কোনো প্রবলেম না হয় তার। তারপর তারা কফি নিয়ে লিনসিয়ার কাছে আসে অ্যান্ড লিনা তাকে বকা দিয়ে বলে তোমার মাথায় কি ভালোবাসার নেশা চড়ে গিয়েছে যে তুমি তোমার শেয়ার লিদং এর নামে ট্রান্সফার করতে চাইছো? তুমি এটা একবার ভাবছো না যে এই ব্যাপারে আঙ্কেল লিন যদি জানতে পারে তিনি কত বেশি রেগে যাবেন? লিনসিয়া বলে হানি এই ব্যাপারটা তোমাকে কে বলতে বলেছে এত তাড়াতাড়ি? তাকে আমি পরে এই ব্যাপারে তার সাথে ডিসকাস করে নিতাম। যা লিনা বলে পরে মানে তুমি আমার থেকে এখন কথা লুকানো শুরু করেছো? লিনসিয়া বলে না এমনটা কিছুই নয়, আমি অনেক ভেবেচিন্তে এই ডিসিশনটি নিয়েছি, আর আমিও জানি তুমি আমার ডিসিশনে আমার সাথ দেবে, কারণ তোমার মনে আছে ছোটবেলা আমরা একে অপরকে প্রমিস করেছিলাম যাই হয়ে যাক না কেন যে কোনো কন্ডিশনে আমরা একে অপরের সাথ দেব। আর ফ্ল্যাশব্যাক দ্বারা আমরা জানতে পারি ছোটবেলায় যখন তাদের ফার্স্ট টাইম একে অপরের সাথে দেখা হয়েছিল তাদের ফ্রেন্ডশিপ হয়েছিল, অ্যান্ড তারা একে অপরকে কথা দিয়েছিল যে যাই হয়ে যাক না কেন যে কোনো কন্ডিশনে সর্বদা আমরা একে অপরকে হেল্প করব অ্যান্ড একে অপরকে সাপোর্ট করব প্রেজেন্ট টাইমে। লিন্না বলে ঠিক আছে তুমি যখন ডিসিশন নিয়েই নিয়েছো তাহলে আমিও তোমাকে সাপোর্ট করব। অ্যান্ড লিনসিয়াও তার ফিঙ্গার রাব করছিল অ্যান্ড তাকে
ইশারাতেই বোঝানোর চেষ্টা করছিল। আর ভালো ব্যাপার এটাই ছিল যে লিনাও বুঝে গিয়েছিল যে সে অন্ধ নয় অ্যান্ড তাকে হেল্প করার ইশারা করছে। আর সে তার হাজব্যান্ড লিদংকে বলে, আমি যখন থেকে এসেছি তুমি আমার জন্য ফ্রুট কেটে নিয়ে আসোনি, আমি এখানে এসেছি বলে তুমি কি হ্যাপি নয়? যাও আমার জন্য গিয়ে ফ্রুট কেটে নিয়ে আসো। সে বলে ওকে, অ্যান্ড সে নিজে যাওয়ার জায়গায় ফ্যাংকে পাঠিয়ে দেয়। অ্যান্ড ফ্যাং তাকে এসে জানায়, বস আমি আপনার কথা মতো সিগন্যাল জ্যামার লাগিয়ে দিয়েছি। অ্যান্ড এদিকে লিনাও নোটিস করছিল যে সিগন্যাল আসছে না, তাই সে কোনো বাহানায় বাইরে যায় যে আমার একটা ইমার্জেন্সি কল করার আছে। And তাকে অনেক বেশি চিন্তিত দেখাচ্ছিল, আর যা লিদাও নোটিস করে। আর এদিকে এতক্ষণে ফ্যাংও ফ্রুট নিয়ে চলে আসে, আর লিদং তার কানে কানে কিছু বলে। আর যাকে দেখে লিনসিও ভাবে লিদং এর কিছু সন্দেহ হয়নি তো, যখন কি লিদং লিনসিওর কাছে এসে বলে, বেবি আজ আমি তোমাকে কোথাও বেড়াতে নিয়ে যাব। লিনসিও বলে, আমার মন নেই, আর এমনিতেও আমি থোড়ি দেখতে পাবো কিছু, তাই আমার ঘুরতে যাওয়ার মনও হচ্ছে না। লিদং বলে ওকে, তাহলে সন্ধ্যায় আমি তোমার বেস্টির জন্য নিজের হাতে খাবার বানাবো। আর এটার জন্য লিনসিও মানা করে যে লিনা এত বিজি থাকে, তাই আমার মনে হয় না আমাদের সাথে টাইম কাটানোর জন্য তার টাইম হবে, তাই আমরা অন্য কোনো দিন তাকে ডিনারে ডাকবো। যখন কি লিনা ভাবছিল যে সিগন্যাল কেন পাচ্ছে না, মনে হচ্ছে এখান থেকে দূরে গিয়ে আমায় পুলিশকে কল করতে হবে, তাই সে ভেতরে এসে বলে, লিনসিও আমি পরে দেখা করতে আসবো, কারণ কোম্পানি থেকে একটা ইমার্জেন্সি কল এসেছিল, তাই আমাকে এক্ষুনি কোম্পানিতে যেতে হবে। অ্যান্ড লিদং তুমি আমার বেশি ভালো করে খেয়াল রাখবে, নয়তো তুমি ভালো করে জানো আমি তোমার সাথে কত বেশি খারাপ ব্যবহার করব। অ্যান্ড সে চলে যায়। যখন কি লিদং লিনসিওকে জিজ্ঞাসা করছিল, হানি তোমরা আবারও দেখা করার প্ল্যানিং কখন করলে, আমি তো কিছু জানতেই পারলাম না। লিনসিও বলে, আচ্ছা এটা আমাদের সিক্রেট, তাই বলা যাবে না। অন্যদিকে আমরা লিনাকে দেখি, সে যখন কারে হয়ে যাচ্ছিল তার সামনে একটি কার চলে আসে, যার কারণে তাকে কার থেকে বাইরে আসতে হয়। আর আমরা দেখি এই কারে লিদং এর চালা ফ্যাং ছিল। নেক্সট সিনে আমরা লিনাকে অজ্ঞান অবস্থাতে দেখি, যেখানে ফ্যাং ইউকাইকে বলছিল তাকে মেরে ফেলো। ইউকাই বলে, তুমি এটা কি বলছো, আমি আজ পর্যন্ত কারোর মার্ডার করিনি, তাই আমি এটা করতে পারবো না। ফ্যাং বলে, যদি তুমি তাকে না মারো হয়তো তুমিও বাঁচবে না। ইউকাইয়েরও প্রাণের ভয় ছিল, তাই না চাইতেও তাকে লিনাকে মারতে হয়। অ্যান্ড সেও লিদং এর এই নোংরা খেলাতে জড়িয়ে পড়ে। অ্যান্ড হয়তো এরপর লিদং এর এগেনস্টে যাওয়া তার জন্য অনেক বেশি মুশকিল হয়ে যাবে। নেক্সট সিনে আমরা লিনসাওকে দেখি, সে ভাবছিল লিনা অনেকক্ষণ হয়ে গেছে, বাট সে এখনো ফিরে কেন এলো না, সে ঠিক আছে তো। তখনই লিদং সেখানে ডক্টরকে নিয়ে আসে তার চোখের চেক আপ করানোর জন্য। আর লিনসাও তার সামনে তো হ্যাপি হওয়ার অ্যাক্টিং করে যে, হাজবেন্ড তুমি অনেক ভালো কাজ করেছো, আমিও একবার নিজের চোখের চেক আপ করাতে চাইছিলাম, বাট মনে মনে সে অনেক বেশি নার্ভাস ফিল করছিল, কারণ ডক্টরের চেক আপ করার পর সে ধরা পড়ে যাবে। লিদং বলে, কি হলো বেবি, তোমাকে তো নার্ভাস কেন দেখাচ্ছে? সে বলে, নার্ভাস তো হওয়ারই কথা, যদি আমার চোখের আলো ফিরে আসে তাহলে আমার থেকে হ্যাপি হয়তো আর কেউ হবে না, বাট যদি না আসে আবারও সেই চোখের সামনে সারাক্ষণ অন্ধকারই জেগে থাকবে। আর যা শোনার পরও লিদং তাকে সন্দেহ নজরেই দেখে যাচ্ছিল। এরপর ডক্টর চেক আপ করা শুরু করে, আর এখানে যখনই তার চোখে লাইট পড়ে সে তার চোখ ফ্লিক করে, আর যা দেখে লিদং এর সন্দেহ আরো গভীর হয়ে যায়। বাট অবাক করার ব্যাপার এটাই ছিল, ডক্টর বলে তার এখনো চোখে যদি ফিরে আসেনি, আর আমার মনে হয় না কোনোদিন তা ফিরে আসবে। এবার তো শুধুমাত্র গডই কোনো চমৎকার করতে পারেন, তাই মিস্টার লিদং আমাকে এবার এখান থেকে যাওয়ার পারমিশন দিন। আর লিদংও ডক্টরের সাথে কথা বলার জন্য বাইরে চলে যায়। যখন কি লিনসেও ভাবছিল, আমি লিদংকে তো বোকা বানাতে পারি, বাট ডক্টরকে নয়, তাহলে ডক্টর আমার জন্য মিথ্যে কেন বললো? আর বাসার বাইরে লিদং ডক্টরকে একই কোশ্চেন করে যাচ্ছিল যে, ডক্টর আপনি ঠিক করে চেক আপ করেছেন তো? আমার কেন জানি না বারবার মনে হয় যেন সে দেখতে পাচ্ছে। ডক্টর বলে, এটা আপনার ভুল ধারণা, কারণ সে সত্যি দেখতে পায় না, কারণ আমি সায়েন্টিফিক টুল দিয়ে ভালো করে চেক আপ করেছি, তাই ভুল তো হতেই পারে না। আর এটা তো ভালো কথা যে সে দেখতে পাচ্ছে না, কারণ আপনিও তো এমনটাই চাইছিলেন। অ্যান্ড পর্দার আড়াল দিকে লিনসিয়াও তাদেরকে দেখছিল। আর যখনই ডক্টর সেখান থেকে চলে যায়, লিদং পেছনে ঘুরে তাকায়, বাট ততক্ষণে লিনসিয়াও সেখান থেকে সরে যায়। আর আমরা এখানে একটি ড্রোন ক্যামেরাও দেখতে পাই। নেক্সট দিনে আমরা ডক্টরকে চ্যাংনুর সামনে বসে থাকতে দেখি, যিনি তাকে বলছিলেন, মিস লিনসিয়াও চেক আপ করার পর আমি জানতে পারি যে ওনার চোখে যদি ফিরে এসেছে, বাট তিনি তাও ব্লাইন্ড হওয়ার অ্যাক্টিং করছে, মনে হয় তিনি তার হাজবেন্ডের আসল রূপটা জেনে গিয়েছে। আমারও লোকটিকে ঠিক সুবিধার মনে হয় না, কারণ সেও চায় তার ওয়াইফ ব্লাইন্ড থাকুক। কোন হাজব্যান্ড এমনটা চায় আপনিই বলুন? চ্যাংনু বলে, ডক্টর আপনি এই ব্যাপারে কাউকে বলবেন না। এরপর ডক্টর সেখান থেকে চলে যায়। অ্যান্ড তার ল্যাপটপ খুলে যখন সে চেক করে, সে জানতে পারে ওই সময় লিনসিয়াও লুকিয়ে তাদেরকে দেখছিল। অ্যাকচুয়ালি ওই ড্রোন ক্যামেরাটি সেই ফিক্স করেছিল। আর তাকে দেখে ভাবে লিনসিয়াও এই সময় প্রবলেমে আছে, আর পুলিশকে না বলে আমি তার হেল্পও করতে পারবো না। তখন তার সেক্রেটারি এসে জানায়, ইন্সপেক্টর জু আপনার সাথে দেখা করতে এসেছেন। চ্যাংনু ইন্সপেক্টর জুর সাথে খুব ভালোভাবে কথা বলেন। ইন্সপেক্টর জু বলে আপনার ওয়াইফ কেমন আছে? কোনো কারণবশত আমাকে আবারও
আবারও আপনার ওয়াইফের স্টেটমেন্ট নিতে হবে। যা শুনে চ্যাংনো একটু ঘাবড়ে যায় অ্যান্ড বলে বেইটাকে তো আমি অন্য সিটিতে পাঠিয়েছি তার চেক আপ করানোর জন্য। আর ইন্সপেক্টর তাকে জিজ্ঞাসা করে আচ্ছা তাহলে আপনি কেন তার সাথে গেলেন না? চ্যাংনো বলে স্যার আপনিও না কি বলছেন, দেখতেই তো পাচ্ছেন প্রত্যেকদিন আমার ক্লিনিকে কত সার্জারি হয়, তাই এগুলো ছেড়ে আমি কি করে যাই বলুন তো। আর সেও ইন্সপেক্টর ছিল তাই বলে ওকে তুমি তোমার ওয়াইফকে ভিডিও কল লাগিয়ে দাও, আমি কথা বলে নেব। আর চ্যাংনো এবারে তাকে মানাও করতে পারে না, তাই সে কল তো করে বাট তার ওয়াইফ কল রিসিভ করে না অ্যান্ড সে বলে মনে হয় সে এখন রেস্ট নিচ্ছে, তাই আমি পরে আপনার সাথে কথা বলিয়ে দেবো। ইন্সপেক্টর জো বলে ডোন্ট ওয়ারি, আমি এখানেই বসে ওয়েট করবো। নেক্সট সিনে আমরা ইউকাইকে দেখি, সে লিদংয়ের কাছে এসে বলে কি হলো তোমাকে এত চিন্তিত কেন দেখাচ্ছে? লিদং বলে জানি না আমার কেন এমনটা মনে হচ্ছে যে লিন্সিও দেখতে পাচ্ছে বাট সে আমার সামনে ব্লাইন্ড হওয়ার অ্যাক্টিং করছে। কাল আমাদেরকে তাকে শেয়ার হোল্ডার মিটিংয়েও নিয়ে যেতে হবে, তাই আমি ভয় পাচ্ছি সে সেখানে গিয়ে কিছু গোলমাল না করে দেয়, তাহলে তো আমার হাত থেকে সব কিছু বেরিয়ে যাবে। ইউকাই বলে যদি এমনটা হয় তাহলে আমার কাছে একটি প্ল্যান আছে, যদি তুমি একটু স্যাক্রিফাইস করো তাহলে তা আমি বলতে পারি। লিদং বলে যদি তোমার প্ল্যান আমার পছন্দ হয় তাহলে স্যাক্রিফাইস করতে ক্ষতি কি? আর ইউকাই তার কানে কানে প্ল্যান বলে, আর যা শুনে তার ফেসে একটি ইভিল স্মাইল ছিল। নেক্সট সিনে আমরা লিনসিয়াওকে দেখি, সে লিনার ব্যাপারে ভাবছিল যে সে ঠিক আছে তো সে কোনো বিপদে পড়েনি, তো তাকে ইনভলভ করাই আমার ভুল হয়েছে। ও গড সে যেন ঠিক থাকে। তখন সেখানে লিদং চলে আসে এন্ড বলে হানি চলো আমি তোমাকে বাত করিয়ে দিই। আর লিনসিয়াও তার সাথে ফ্যাং অ্যান্ড ইউকাইকে দেখে ভাবে এই দুই চালার সাথে কি করছে, মনে হয় এই জানোয়ারটা আবার আমাকে টেস্ট করতে চাইছে, বাট সে এত নিচে নেমে যাবে আমি কখনো স্বপ্নেও ভাবিনি। লিদং তার কাছে এসে তাকে আন্ড্রেস করতে চাইছিল বাট লিনসিয়া বলে আমি বেটার ফিল করছি না আর নাই আমি বাত নিতে চাই, বাট তাও লিদং তাকে ইনসিস্ট করা শুরু করে দেয় যে চলো বাত নেওয়ার পর তুমি বেটার ফিল করবে। লিনসিয়া ভাবে আমি তাকে এভাবে বারবার মানা করতে পারবো না, নয়তো সে সন্দেহ করতে পারে, তাই সে বলে ওকে হানি তুমি যা বলো আমি ড্রেস খুলে দিচ্ছি। সে বলে হ্যাঁ পুরো খোলো, কারণ লিদং ভালো করে জানতো যে যদি সে নাটক করে তাহলে তাদের সামনে ড্রেস খুলতে একটু হলেও অমতি দেখাবে। আফটার দ্যাট লিদং তার সাথে রোমান্স করা শুরু করে দেয় অ্যান্ড এই সব কিছু ড্রোন ক্যামেরার দ্বারা চ্যাংনো দেখছিল। লিনসিয়ার অনেক বেশি রাগ হচ্ছিল অ্যান্ড সে ভাবছিল শুধুমাত্র কাল পর্যন্ত আমাকে নিজের রাগের উপর কন্ট্রোল করতে হবে, একবার আমাকে শেয়ার হোল্ডার মিটিংয়ে যেতে দাও, তারপর আমি তোমাকে এমনভাবে এক্সপোজ করব সারা জীবনেও তুমি ব্যাকআপ করতে পারবে না। চ্যাংনো রেগে ল্যাপটপ বন্ধ করে দেয় অ্যান্ড বলে এই জানোয়ারকে তো পুড়িয়ে মেরে ফেলা দরকার। আর ফ্ল্যাশব্যাক দ্বারা আমরা জানতে পারি যখন চ্যাংনো বেইচার কাছে পৌঁছেছিল তখন পর্যন্ত বেইচা বেঁচে ছিল অ্যান্ড তাকে দেখে বলে হানি প্লিজ আমাকে বাঁচিয়ে নাও, আমার বেবিকে বাঁচিয়ে নাও। চ্যাংনো তাকে সান্ত্বনা দিচ্ছিল আমি তোমাকে কিচ্ছু হতে দেবো না, আমি এক্ষুনি তোমাকে হসপিটালে নিয়ে যাওয়ার আগেই সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। অ্যান্ড প্রেজেন্ট টাইমে চ্যাংনো বলছিল যে তোমাকে মেরেছে, যে আমাদের বেবিকে মেরেছে তাকে আমি ছাড়বো না। নেক্সট ডে লিনসিয়াওকে লিদং রেডি করছিল আজকের মিটিংয়ে নিয়ে যাওয়ার জন্য অ্যান্ড সে বলে কালকের রাতের জন্য সরি, আমি একটু আবেগে ভেসে গিয়েছিলাম। লিনসিয়াও বলে এখনো তুমি কালকের রাতের কথা ভাবছো, আজকের কথা ভাবো, আজকে আমাদের জন্য কত বড় একটা দিন। লিদং বলে আজকে শুধুমাত্র আজকে কেন, তোমার সাথে থাকা প্রত্যেকটা দিনই আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, বরং আজ আমি একটু বেশি নার্ভাস ফিল করছি। লিনসিয়াও মনে মনে ভাবছিল নার্ভাস তো হওয়ারই কথা, কারণ আজকে সকলের সামনে আমি তোমার আসল মুখোশটা টেনে খুলবো। অ্যান্ড তার ফেসে হাত দিয়ে বলে হাজব্যান্ড তুমি চিন্তা করো না, তুমি দেখে নিও আজকে সব ঠিকই হবে। অ্যান্ডভিলের বাইরে আমরা ইউকাই অ্যান্ড ফ্যাংকে দেখি, তারা তাদের আসার অপেক্ষা করছিল। ইউকাই বলে আজকে এই মেয়েটির শেষ দিন, কারণ আজকের পর সে তার সমস্ত ভ্যালু হারিয়ে ফেলবে। যখন কি ফ্যাং বলে এটা তোমার ভুল ধারণা, কারণ তুমি হয়তো ভুলে যাচ্ছ সে জিআইও গ্রুপের সিইও ছিল, তাই তাকে নাইট ক্লাবে যে কেউ পছন্দ করে নেবে, তাই তুমি তোমার কথা ভাবো। আর এটা বলে সে তাকে ভুল জায়গায় টাচ করে। ইউকাই তাকে বলে আমার থেকে দূরে থেকো, কারণ আমি শুধুমাত্র মিস্টার লিদং এর। ফ্যাং এসে বলে লিদং এর কাছে তো অনেক অপশনই আছে, সে শুধুমাত্র তোমাকে ইউজ করছে, যখনই তার তোমার উপর থেকে ইন্টারেস্ট শেষ হয়ে যাবে সেও তোমাকে ছুড়ে ফেলে দেবে, তাই এখনো আমি তোমাকে অপশন দিচ্ছি, তার থেকে আমি শতগুণে বেটার তোমার জন্য, আমি তোমার খেয়াল রাখবো। ইউকাই বলে আমার টেস্ট এতটাও খারাপ হয়ে যায়নি যে আমি তোমাকে চুজ করবো। অ্যান্ড ভিলার ভেতরে লিদং লিনসিয়াওকে এনে বলে মম আমরা মিটিং এর জন্য যাচ্ছি। মম বলে ওয়েট, আমি গডের থেকে জেনে বলছি তোমায় আজ তোমার দিন কেমন যাবে। অ্যান্ড সে তার কিছু প্রসেস শুরু করে দেয় আর লাস্টে বলে না আজ তোমার যাওয়া ঠিক হবে না। যা শুনে লিনসিয়াও বলে মম আপনি এটা কি বলছেন, শেয়ার হোল্ডার্সদের মিটিং রাখা এতটাও সহজ নয়,
তার মুখ থেকে এমন কথা শুনবে লিদং আশা করেনি। আর লেন্সিয়াও ভাবছিল এখন লিদং কি করবে, সে কি তার মমের কথা শুনবে নাকি আমার কথা। লিদং বলে মম সে একদম ঠিকই বলছে, শেয়ার হোল্ডারদের মিটিং রাখা এতটাও সহজ নয়, তাই আপনি আশীর্বাদ করুন, আমরা বেরোচ্ছি। আর সে চলে যায়। যখন কি মম ভাবছিল তুমি আমার কথা মানলে না, এই সব কিছু ওই শয়তানি লিনসিয়াওর জন্য হয়েছে, আমি তোকে ছাড়বো না। অ্যান্ড এদিকে লিদং লিনসিয়াওকে কারে বসিয়ে দেয় অ্যান্ড সে ইভেল স্মাইলের সাথে ইউকাইকে দেখছিল। মনে হয় তার এখনো লিনসিয়াওর উপর সন্দেহ হচ্ছে। অন্যদিকে ইন্সপেক্টর লিও জোকে জিজ্ঞাসা করছিল কি হলো, তুমি বেচার থেকে স্টেটমেন্ট নিয়ে এসেছো? ইন্সপেক্টর জু বলে নো স্যার, আমি তা পারিনি, কারণ চ্যাংনো আমাকে বললো সে নাকি তার ওয়াইফকে ট্রিটমেন্টের জন্য অন্য সিটিতে পাঠিয়েছে, তাই আমি তাকে তার ওয়াইফকে ভিডিও কল করতে বলি, বাট তার ওয়াইফ ভিডিও কল রিসিভ করে না। আমার মনে হয় আপনার কথাই ঠিক, এখনো এই কেসটি সলভ হয়নি। ইন্সপেক্টর লিউ বলে নিশ্চয়ই চ্যাংনো তোমাকে বোকা বানিয়েছে, চলো আবারও আমরা তার কাছে যাই। অন্যদিকে লিদংয়ের নজর এখনো লিনজিয়ার উপরেই ছিল। বেবি তোমাকে তো নার্ভাস কেন দেখাচ্ছে, যখন কি নার্ভাস তো আমার হওয়ার কথা, কারণ সিইও আমি হতে চলেছি। লিনসিয়াও বলে এমনটা কিছুই নয়, তাই তুমি সর্বক্ষণ আমার মজা ওড়ানো বন্ধ করো। লিদং বলে ও আমার তো মনেই ছিল না, আমি তোমার জন্য একটা গিফট নিয়ে এসেছি। অ্যান্ড তাকে একটি বক্স দিয়ে বলে এটা তুমি নিজের হাতে ওপেন করো। আর লিনসিয়াও যখন বক্সটি ওপেন করে তাতে লিনার ড্রেস ছিল অ্যান্ড তাতে ব্লাড লাগা ছিল। আর যা দেখে লিনসিয়াও বুঝতে পেরেছিল যে তার ফ্রেন্ড আর বেঁচে নেই। তার মন তো করছিল যে সে লিদংকে এখনই মেরে ফেলবে, বাট সময়ের কাছে তার হাত পা বাঁধা হয়েছিল। অ্যান্ড সে অ্যাক্টিং করে বলে বেবি এটা কোনো ড্রেস মনে হচ্ছে, বাট এটার টেক্সচার এত ডিফারেন্ট কেন মনে হচ্ছে আমার? লিদং বলে হ্যাঁ এটা একটা ড্রেসই যা আমি তোমার জন্য নিয়ে এসেছি, আর ডিফারেন্ট তো হওয়ারই কথা, কারণ স্পেশালি আমি তোমার জন্য এটা নিয়ে এসেছি। তখন লিদং এর কাছে একটি মেসেজ আসে যা দেখে ইভেল স্মাইল দেয়, আর এটা লিনসিয়াও নোটিস করে। নেক্সট সিন আমাদেরকে চ্যাংনোর ক্লিনিক দেখানো হয়, যেখানে দুই পুলিশম্যান জবরদস্তি ঢুকে আসছিল। সেক্রেটারি তাদেরকে আটকানোর চেষ্টা করে, বাট তাও তারা জোর করে চ্যাংনোর কাছে যায়। অ্যান্ড চ্যাংনো তাদের সাথে নর্মাল বিহেভ করে অ্যান্ড তাদেরকে গ্রিটিংস করে আর পানি নেওয়ার কথা বলে। বাট ইন্সপেক্টর ডাইরেক্ট তাকে জিজ্ঞাসা করে সত্যি করে বলো তোমার ওয়াইফের ডেড বডি কোথায় আছে? যা শুনে চ্যাংনো রেগে বলে স্যার আপনি এটা কি বলছেন, আমি আপনাকে আগেই বলেছি যে আমার ওয়াইফ একদমই সুস্থ আর ঠিক আছে। ইন্সপেক্টর বলে আমার কাছে এতদিনের এক্সপিরিয়েন্স আছে, তাই তোমার কি মনে হয় তুমি এত সহজে আমাকে বোকা বানিয়ে দেবে? তাই সত্যি করে বলো লিদং তোমাকে তাকে বাঁচানোর জন্য কত টাকা দিয়েছে? বলে আমি তো আগেই বলেছি আমার ওয়াইফ হসপিটালে আছে। ইন্সপেক্টর বলে আচ্ছা তাহলে সে কোন হসপিটালে আছে অ্যান্ড তার ওয়ার্ড নাম্বার অ্যান্ড কোন ডাক্তার দ্বারা তাকে চেক আপ করানো হচ্ছে সেই সব ডিটেলস আমাকে দাও। আর যদি তুমি না বলো তাহলে আমরা তোমাকে আমাদের সাথে পুলিশ স্টেশন নিয়ে যেতে পারি। চ্যাংনো বলে এটা এবার তো আপনারা আমার উপর জোর করছেন যা ঠিক নয়। অ্যান্ড তাদেরকে হসপিটালের নাম অ্যান্ড ওয়ার্ড নাম্বার আর ডক্টরের নামও বলে দেয় যে আপনারা যান অ্যান্ড সেখানে গিয়ে নিজেরাই চেক করে নিন। ইন্সপেক্টর লিউ অফিসার জোকে বাইরে গিয়ে ওই হসপিটালে কল করতে বলে, আর সে ভেতরে লেগে থাকা বেচার এত ফটো দেখে বলে মনে হয় তুমি তোমার ওয়াইফের অনেক ফটোই লাগিয়ে রেখেছো দেখছি। চ্যাংনো বলে হ্যাঁ, কারণ আমি আমার ওয়াইফকে অনেক বেশি ভালোবাসি, তাই সর্বদা তাকে আমি দেখতে চাই। ইন্সপেক্টর লিউ বলে এই সব কিছু নতুন পিকচার মনে হচ্ছে, তার কোনো পুরনো ফটো কি তোমার কাছে নেই? তুমি কি জানো সে আগে কোথায় জব করতো? চ্যাংনো বলে হ্যাঁ, সে এক নাইট ক্লাবে ডিজের কাজ করতো। ইন্সপেক্টর লিউ বলে ওই ক্লাবেই সিকিউরিটির কাজ করতো লিদং। চ্যাংনো বলে হ্যাঁ, আমার ওয়াইফ তা আগেই আমাকে বলে দিয়েছিল, আর তা পাস্টের ব্যাপার, তাই এখন তা জেনে কি লাভ? ইন্সপেক্টর লিউ বলে তোমার ওয়াইফের ডেথের একদিন আগে তাকে লিদং এর কারে হয়ে যেতে ক্যামেরা দ্বারা আমরা দেখেছি। এইসব শোনার পরও কি তুমি এখনো বলবে তোমার কিছু যায় আসে না? চ্যাংনো আবারও রেগে বলে ইন্সপেক্টর আপনাকে আমি আগেই বলেছি আমার ওয়াইফ বেঁচে আছে। হ্যাঁ তার অ্যাক্সিডেন্ট হয়েছিল বটে, বাট এটাতে লিদংয়ের কোনো হাত নেই। এত করে ইন্সপেক্টর জু ভেতরে এসে জানায় ইনফরমেশন একদমই কারেক্ট স্যার, আর তাই ইন্সপেক্টর লুইকে বাধ্য হয়ে সেখান থেকে যেতে হয়। তাদের চলে যাওয়ার পর চ্যাংনো অনেক বেশি অসহায় ফিল করছিল, যেন সেই ইন্সপেক্টরদেরকে বলতে তো চাইছিল বাট কোনো একটা কারণে এসে বলতে চাইছে না। যখন কি ইন্সপেক্টর লো বাইরে গিয়ে ইন্সপেক্টর জোকে বলে আমরা কারোর কথাই বিশ্বাস করতে পারি না, তাই তুমি সেখানে গিয়ে চেক করো ওয়েইচা ওই হসপিটালে আছে কিনা। অন্যদিকে আমরা লিনসিয়াওকে দেখি যেখানে ফ্যাং বলে বস আমরা পৌঁছে গিয়েছি। লিদং বলে বেবি চলো আমি তোমাকে সাবধানে কার থেকে নামিয়ে দিচ্ছি। লিনসিয়াও অনেক খুশি হয়ে কার থেকে বাইরে আসছিল, বাট তার আগেই লিদং তাকে অজ্ঞান করিয়ে দেয়, যা দেখে ইউকাই তো অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল অ্যান্ড বলে আপনি এটা কি করছেন, কেউ দেখে নেবে। যখন কি লিদং ফ্যাংকে বলে তাকে বাসায় নিয়ে যাও, কারণ এখন আর তাকে আমাদের কোনো দরকার নেই। যখন কি কোম্পানির ভিতরে সমস্ত শেয়ার হোল্ডাররা তাকে নিয়েই আলোচনা করছিল যে এমন দিনও আমাদেরকে দেখতে হবে যে এই ইউজলেস একটি ছেলে এবার কোম্পানি সামলাবে,
জানি না মিস্টার লিন তাকে এত কেন ইম্পর্টেন্স দিচ্ছে। হ্যাঁ বুঝতে পারছি তিনি তার জামাই হন, বাট তাও তাকে বিজনেসে ইনভলভ করার কি দরকার ছিল। এতক্ষণে সেখানে লিদং চলে আসে, যাকে দেখে সমস্ত শেয়ার হোল্ডার ভাবছিল সে একা কেন এলো, মিস লিন সিয়াও কোথায় গেল। লিদং অ্যানাউন্স করে আজকের মিটিং আমি লিড করব, আশা করি আমার সিইও হয় তোমাদের কোনো প্রবলেম হবে না। যা শুনে সমস্ত শেয়ার হোল্ডার বলে তুমি তো টেম্পোরারি সিইও ছিলে, তাই এত বড় ডিসিশন তুমি একা নিতে পারবে না, আর নাই তোমার ডিসিশনে আমরা এগ্রি করছি। লিদং বলে আমি আগে থেকে জানতাম তোমাদের এমনই কথা হবে, তাই তোমরা যদি এই কোম্পানিতে না থাকতে চাও তাহলে নিজেদের শেয়ার নিয়ে এখান থেকে যেতে পারো। যা শুনে শেয়ার হোল্ডার আরো রেগে যায় অ্যান্ড বলে তোমার মধ্যে কি যোগ্যতা আছে যে তুমি আমাদেরকে এখানে যেতে বলছো, এখান দিয়ে যেতে বলছো। লিদং ইউকাইকে ইশারা করে, ইউকাই বলে মিস্টার লিদংকে মিস লিন সিয়াও সমস্ত শেয়ার ট্রান্সফার করে দিয়েছে, তাই এখন সব থেকে বেশি শেয়ার ওনার কাছে আছে। যা শুনে সমস্ত শেয়ার অনেক বেশি শকড হয়ে যায়। আর এখানে এই এপিসোডটি শেষ হয়। বন্ধুরা আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। ভিডিও ভালো লেগে থাকলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের এপিসোডে, বাই বাই।